এই যে আমেরিকার সৈনিককে দেখতে পাচ্ছেন, সে যুদ্ধ করতে করতে একটা আইল্যান্ডে এসে ফেঁসে যায়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই আইল্যান্ডে শুধুমাত্র একজন নান বসবাস করে। আসলে একসময় এই আইল্যান্ডে মানুষ ভরপুর ছিল, কিন্তু বিশ্বে যুদ্ধ লাগার কারণে মোটামুটি সবাই মারা গেছে। এরপর ওই নান সৈন্যকে নিয়ে যত্ন করতে শুরু করে, আর ধীরে ধীরে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। একদিকে বহুদিন ধরেই তারা এই আইল্যান্ডে ফেঁসে আছে, আর অন্যদিকে যুদ্ধ চলছে। দেখার বিষয় হচ্ছে শেষমেশ তাদের সঙ্গে কি হয়, এখান থেকে কি বেঁচে ফিরতে পারে নাকি অন্য কিছু ঘটে। গল্পের শুরুতেই আমরা অ্যালিসন নামের একজন সৈন্যকে দেখতে পাই। সে একটা বিশাল সমুদ্রের মাঝখানে ছোট একটা নৌকায় করে ভেসে যাচ্ছিল। এভাবে ভাসতে ভাসতে সে হঠাৎ একটা অচেনা আইল্যান্ডের কাছাকাছি এসে পৌঁছায়। আসলে তার এই দ্বীপে আটকা পড়ার পেছনে একটা বড় কারণ ছিল জার্মান আর্মিরা। জার্মান সৈনিকরা অ্যালিসনের সেই সাবমেরিন পুরো ধ্বংস করে দিয়েছিল, আর অ্যালিসন সেখান থেকে কোনো মতে নিজের জীবনটুকু বাঁচিয়ে এই নৌকায় করে পালিয়ে এসেছে। সে যখন ওই দ্বীপে পা রাখে, তখন সে চারপাশ দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ সেখানে মানুষ থাকার মতো সুন্দর ঘরবাড়ি তৈরি করা ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই বাড়িগুলোতে কোনো মানুষজনই ছিল না, চারদিক পুরো ফাঁকা। এরপর সে দ্বীপের আরো ভেতরে এগিয়ে যায়। সেখানে সে একটা বড় গির্জা দেখতে পায়। হঠাৎ অ্যালিসন খেয়াল করে সাদা পোশাক পরা একজন মহিলা ঝাড়ু দিয়ে গির্জার ভেতর থেকে বের হচ্ছে। এটা দেখে তো সে আরো বেশি চমকে যায়, কারণ এই পুরো দ্বীপে কোনো সাধারণ মানুষের নামগন্ধ নেই, অথচ গির্জার ভেতর এই একা একজন মহিলা কি করছে। ওদিকে ওই মহিলাটিও অ্যালিসনকে প্রথমবার দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে ভাবে এই অচেনা লোকটি বোধহয় তার কোনো ক্ষতি করতে এসেছে। কিন্তু পরে যখন অ্যালিসন তাকে বলে যে সে কোনো শত্রু নয় আর কোনো ক্ষতি করবে না, তখন মহিলাটি কিছুটা ভরসা পায়। সে অ্যালিসনকে গির্জার ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকে অ্যালিসন একটা নতুন কবর দেখতে পায়। তবে সে এই নিয়ে তখন আর কোনো প্রশ্নই করে না। ওই মহিলাটি তার পরিচয় দিয়ে বলে তার নাম অ্যাঞ্জেলা, আর সে একজন আমেরিকান নাগরিক। জার্মান আর্মিদের ভয়ে সে এই দ্বীপে এসে একা আটকা পড়েছে। আসলে যুদ্ধের এই কঠিন সময়ে জার্মান সেনারা বেছে বেছে গির্জার মহিলাদের টার্গেট করে ধরে নিয়ে যায়। অ্যাঞ্জেলা বলে সে যখন প্রথমবার পালিয়ে এই দ্বীপে এসেছিল, তখন তার সাথে আরো অনেক নানরা এখানে থাকতো, কিন্তু জার্মান সেনারা তাদের উপর এতটা জঘন্য বা নোংরা অত্যাচার করেছিল যে সেই কষ্ট সহ্য করতে না পেরে তারা সবাই মিলে একসাথে আত্মহত্যা করে। এই দ্বীপে তাদের সাথে একজন ফাদারও ছিল, কিন্তু সে মহিলাদের উপর হওয়া এই অন্যায়ের কোনো প্রতিবাদ করতে না পারায় আফসোসে নিজেই নিজের জীবন শেষ করে দেয়। এসব কথা বলতে বলতে অ্যাঞ্জেলা অ্যালিসনকে ইশারা করে ওই কবরটা দেখায়। সে জানায় নিজের হাতে সে ওই ফাদারকে এখানে কবর দিয়েছে। এরপর থেকে সে এই দ্বীপে পুরো একা একা থাকে, তার সাথে কথা বলা বা সঙ্গ দেওয়ার মতো আর কেউ নেই। এসব শুনে অ্যালিসন তাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন থেকে তুমি আর একা নও, আমি তোমার পাশে আছি। আমি একটা নৌকা তৈরি করে তোমাকে এই দ্বীপ থেকে বাইরে নিয়ে যাব। সৈনিকের মুখে এই এত বড় ভরসার কথা শুনে অ্যাঞ্জেলা মনে মনে বেশ খুশি হয়ে যায়। অ্যালিসন যেহেতু অনেকদিন ধরে মাঝ সমুদ্রে না খেয়ে বেঁচে থাকার লড়াই করছিল, তাই তার পেটে এখন বেশ খিদে ছিল। কিন্তু অ্যাঞ্জেলার কাছে তেমন কোনো বাড়তি খাবার ছিল না। তাই পরদিন সকালে দুজন মিলে দ্বীপের ভেতরে একটা জঙ্গলে যায়, আর সেখান থেকে কিছু নারিকেল আর বুনো ফলমূল জোগাড় করে আনে। এদিকে অ্যালিসন মনে মনে নানকে পটানোর একটা চান্স খুঁজছিল। সে ভাবে সমুদ্র থেকে বড় কোনো মাছ ধরে এনে নানকে খাওয়ালে কেমন হয়। তাই সে জঙ্গলের একটি বাঁশঝাড় থেকে তীরের মতো করে একটা সরু বাঁশ কেটে বর্ষা বানিয়ে সঙ্গে নিয়ে নেয়। তখনই সে লক্ষ্য করে পাশে একটা অন্ধকার গুহা রয়েছে। সেই জায়গায় একটু ঘুরে দেখতে গুহার ভেতর থেকে একটা বুনো শুয়োরের আওয়াজ সে শুনতে পায়। অ্যালিসন বেশ এক্সাইটেড হয় শুয়োরটাকে ধরার জন্য গুহার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু চালাক শুয়োরটা অন্য একটা ফাঁকা রাস্তা দিয়ে চট করে পালিয়ে যায়। ওদিকে জঙ্গল থেকে বেরিয়ে অ্যাঞ্জেলা সমুদ্রের পাড়ে একটা মস্ত বড় কচ্ছপ দেখতে পায়। এই সুযোগটা হাতছাড়া না করে অ্যালিসন চট করে তার সে ছোট্ট নৌকাটায় বসে পড়ে, আর অ্যাঞ্জেলাকে বলে তার সাথে নৌকায় উঠে আসতে। অ্যাঞ্জেলাও রাজি হয়ে যায়, আর তারা দুজন মিলে নৌকা নিয়ে কচ্ছপটার পিছু করতে শুরু করে। অ্যালিসন তো নানের সামনে নিজের গায়ের জোর আর হিরোগিরি দেখানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু তার ভাগ্য খারাপ ছিল। সে বারবার চেষ্টা করে কচ্ছপটাকে কোনোভাবেই ধরতে পারে না। তখন অ্যাঞ্জেলা মুচকি এসে অ্যালিসনের হাত থেকে সে বাসটা নিয়ে নেয় এবং এক মুহূর্তের মধ্যে কচ্ছপটাকে ঘায়েল করে ফেলে। এরপর তারা কচ্ছপটাকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে তীরে নিয়ে আসে। অ্যাঞ্জেলার কাছে জমিয়ে রাখা বাকি খাবার আর কচ্ছপের মাংস দিয়ে দুজনে মিলে দারুণ একটা রান্নার আয়োজন করে। অনেকদিন পর অ্যালিসন পেট পুরে ভালো খাবার খেতে পারে। খেতে খেতে তারা নিজেদের জীবনের গল্প বলতে শুরু করে। অ্যালিসন নিজের জীবনের কাহিনী শুনিয়ে বলে সে নাকি সমুদ্রের পথ দিয়ে প্রায় কয়েকশো মাইল এই ছোট নৌকায় করে একাই পাড়ি দিয়ে এসেছে। সে নাকি জার্মান সৈন্যদের নাকানি চুবানি খাইয়ে তাদের হাত থেকে বেঁচে ফিরেছে। সে নাকি ছোটবেলা থেকেই অনাথ ছিল, আর নেভিতে যোগ দেওয়ার তার খুব শখ ছিল।
তাই মাত্র 14 বছর বয়স থেকে সে নিজেকে ওভাবে তৈরি করা শুরু করে দিয়েছে। অ্যালিসনের এই স্ট্রাগলের কথা শুনে অ্যালিসনের মনে তার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হতে থাকে। অ্যাঞ্জেলাও তার মনের কথা খুলে বলে সেও ছোটবেলা থেকেই অনাথ ছিল, তাকে ভালোবাসার মতো কোনো আপনজনই ছিল না, আর সে কারণে সে সবকিছু ছেড়ে নান হিসেবে যোগ দিয়েছে। তবে সে বলে এখন আর আমি অনাথ নই, কারণ আমার সাথে আমার ঈশ্বরের ভালোবাসা রয়েছে। এভাবে দীর্ঘক্ষণ গল্প করতে করতেই অ্যালিসন হঠাৎ করে অ্যাঞ্জেলার সাথে ফ্ল্যাট করতে শুরু করে। সে একটু কায়দা করে জিজ্ঞেস করে, তুমি কি কখনো কোনো শক্তিশালী পুরুষের ভালোবাসা পেয়েছো? অ্যাঞ্জেলা অবশ্য তার এই ফ্ল্যাটিংয়ের কথাগুলো একদম এড়িয়ে যায়। ঠিক ওই মুহূর্তে তাদের মাথার উপর দিয়ে জার্মান সেনাদের কিছু যুদ্ধবিমান দেখা যায়। এটা দেখে অ্যাঞ্জেলা ভয়ে পুরো কেঁপে ওঠে, কারণ জার্মান সেনাদের সেই পুরনো অত্যাচারের স্মৃতি তার এখনো মনে আছে। অ্যালিসন এই সুযোগটা কাজে লাগিয়ে অ্যাঞ্জেলার একদম কাছে চলে আসে এবং তাকে সেই গুহাটার কথা মনে করিয়ে দেয়, যেখানে সে একটু আগে সুর খুঁজতে গিয়েছিল। আর কোনো উপায় না দেখে অ্যাঞ্জেলা অ্যালিসনের সাথে সে অন্ধকার গুহার ভেতরে আশ্রয় নেয়। সেই রাতে গুহা থেকে বের হওয়ার সাহস তাদের হলো না, তাই তারা ওই গুহাতেই একসাথে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু অ্যাঞ্জেলার মনে অ্যালিসনকে নিয়ে একটু সন্দেহ ছিল, তাই সে অ্যালিসনের পাশে না শুয়ে একটু দূরে একটা পাথরের আড়ালে গিয়ে সারা রাত বসে কাটায়। পরের দিন সকালে একটা বিকট বিস্ফোরণ আর বোমার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। অ্যালিসন গুহা থেকে বাইরে তাকাতেই অবাক হয়ে যায়। তাদের সেই গির্জা সহ যত জিনিসপত্র ছিল জার্মান আর্মিরা সব বোম মেরে আগুন লাগিয়ে দিয়েছে। এমনকি দ্বীপ থেকে পালানোর জন্য তারা যে নৌকাটি ঠিক করে রেখেছিল সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এটা দেখে অ্যাঞ্জেলা পুরো ভেঙে পড়ে এবং অ্যালিসনকে বলে অ্যালিসন এই দ্বীপে আসার কারণে শত্রু তাকে ট্র্যাক করে এখানে চলে এসেছে। অ্যালিসন যদি এখানে না আসতো তবে শত্রুরা এই দ্বীপের খোঁজ পেত না। এখন তো তাদের কাছে থাকার মতো কোনো ছাদও নেই। এই দ্বীপে সার্ভাইভ করা এখন আরো বেশি কঠিন হয়ে গেছে। একটু পরে তারা দেখতে পায় একদল জার্মান সেনা সেখানে তাদের একটা নতুন হেডকোয়ার্টার বানানোর জন্য এখানে এসেছে। সেনারা পুরো দ্বীপের প্রায় সব জায়গা নিজেদের দখলে নিয়ে নেয়। এসব দেখে তারা দুজন চরম ভয় পেয়ে আবার গুহার ভেতরে এসে লুকিয়ে পড়ে। অ্যালিসন অ্যাঞ্জেলাকে সাবধান করে বলে সে যেন ভুলেও কোনো রকম আওয়াজ না করে। তখন অ্যাঞ্জেলা একটু ভেবে অ্যালিসনকে বলে সে যদি নিজে গিয়ে জার্মান সেনাদের কাছে আত্মসমর্পণ করে তবে হয়তো জার্মানরা অ্যালিসনকে ছেড়ে দেবে। নানের মুখে এই কথা শুনে অ্যালিসন মনে মনে একটু খুশি হয়, কারণ সে বুঝতে পারে অ্যাঞ্জেলা হয়তো ভেতর থেকে তাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু অ্যালিসন তাকে বুঝিয়ে বলে তুমি যদি ওদের কাছে স্যারেন্ডারও করো তবে ওরা আমাকে তো ছাড়বেই না, উল্টো তোমার সাথে ওরা কতটা জঘন্য কাজ করতে পারে তা তুমি খুব ভালো করে জানো। তাই তুমি এখানে আমার সাথে চুপচাপ লুকিয়ে থাকো, আর আমি যা বলি জাস্ট ওইটাই মেনে চলো। অ্যাঞ্জেলা অ্যালিসনের কথা মেনে নেয়। তারা ওভাবে চুপচাপ সন্ধ্যা পর্যন্ত গুহার ভেতরে বসে থাকে। যেহেতু গত 2 দিন ধরে তারা কিছু খায়নি, তাই অ্যালিসন সন্ধ্যার অন্ধকার নামতে চুপি চুপি গুহা থেকে বেরিয়ে আসে এবং সমুদ্রের দিকে রওনা দেয়, যাতে সেখান থেকে অন্তত কিছু মাছ ধরে এনে খাওয়ার ব্যবস্থা করা যায়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার ছিল, তবু অ্যালিসন শুধুমাত্র অ্যাঞ্জেলার কথা চিন্তা করে মাছ ধরার চেষ্টা করে। সে শেষমেশ একটা বড় মাছ শিকার করতে পারে। সে যখন সমুদ্র থেকে পাড়ে ফিরে আসবে ঠিক সেই মুহূর্তে জার্মান সেনাদের একটা বোট থেকে তীব্র ফ্ল্যাশ লাইটের আলো এসে সরাসরি তার গায়ের উপর পড়ে। সেনারা বুঝে যায় আশেপাশে কেউ একটা লুকিয়ে আছে, তাই তারা বোট থামিয়ে আরো ভালো করে অ্যালিসনকে খুঁজতে শুরু করে। অ্যালিসন তখন নিজের সারা গায়ে সমুদ্রের নিচের কালো কাদামাটি এমনভাবে মেখে নেয় যাতে রাতের অন্ধকারে পাথরের সাথে সে পুরোপুরি মিশে যায়। জার্মান সেনারা এই মাটির ছদ্মবেশের কারণে তাকে দেখতে পায় না। নিজেকে সে পাথরের আড়ালে পানির মধ্যে ডুবিয়ে রাখে যতক্ষণ না সেনারা ওই এলাকা ছেড়ে চলে যায়। সেনারা চলে যাওয়ার পর সে মাছটা নিয়ে নিজের গুহায় ফিরে আসে। সে মাছটা কেটে অ্যাঞ্জেলাকে দেয় আর নিজেও খেতে শুরু করে। যেহেতু তারা এই গুহা থেকে বের হতে পারবে না, তাই গুহার ভেতরে আগুন জ্বালানোর কোনো প্রশ্নই ছিল না। ফলে নিরুপায় হয়ে এই কাঁচা মাছে চিবিয়ে খেতে হচ্ছিল। অ্যালিসন কোনো মতে কাঁচা মাংস গিলতে পারলেও অ্যাঞ্জেলা সেটা একদমই পারছিল না। সে মুখে দিতেই তার গা গুলিয়ে বমি চলে আসে, তাই বেচারিকে বাধ্য হয়ে না খেয়ে থাকতে হয়। অ্যাঞ্জেলার এই কষ্ট দেখে অ্যালিসনের মনে তার জন্য খুব মায়া হয়। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে নানকে সে যে কোনো মূল্যে ভালো খাবার এনে দেবেই। অ্যালিসনের মাথায় আসলে অন্য একটা বুদ্ধি ঘুরছিল। সে ভাবে নানকে যদি এই বিপদের দিনে ভালো খাবার এনে দিতে পারে তবে হয়তো নান খুশি হয়ে অ্যালিসনের কাছাকাছি চলে আসবে। এই ভেবে সে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে জার্মান সেনাদের ক্যাম্পের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর সেনাদের মেন ফুড স্টোরেজে ঢুকে পড়ে এবং সেখান থেকে বেশ কিছু ভালো খাবার শরীর নিজের কাছে নিয়ে নেয়। ঠিক ওই মুহূর্তে দুজন জার্মান খলনায়ক সেনা সেই রুমে এসে হাজির হয়। অ্যালিসন চট করে একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ে এবং উপরে খাবার রাখার একটা ফাঁকা কাঠের সেলফে টান টান শুয়ে থাকে। সে উপর থেকে দেখতে পায় যে সৈন্য দুটো বেশ আরাম করে মদ তৈরি করছে।
অ্যালিসন ভাবে কিছুক্ষণ অপেক্ষা করলে তারা একদম নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়বে আর সেই ফাঁকে খাবারগুলো নিয়ে সে এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু অ্যালিসন অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও সৈন্যগুলো একটু নেশাগ্রস্ত হয় না। ওদিকে যেখানে অ্যালিসন শুয়েছিল সেখানে কিছু নোংরা ইঁদুর এসে তাকে কামড়াতে শুরু করে। চরম যন্ত্রণা হওয়া সত্ত্বেও অ্যালিসন মুখ থেকে একটা শব্দ বের করে না, বরং অ্যাঞ্জেলার কথা ভেবে চুপচাপ সে কামড় সহ্য করে যায়। কারণ অ্যাঞ্জেলার জন্য তার কাছে এই খাবারগুলো নিজের জীবনের চেয়ে বেশি মূল্যবান ছিল। অন্যদিকে গুহার ভেতর অ্যাঞ্জেলার ঘুম ভাঙে। সে আশেপাশে অ্যালিসনকে দেখতে পায় না। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও অ্যালিসন গুহায় ফিরে না আসায় অ্যাঞ্জেলা ভীষণ চিন্তায় পড়ে যায়। তাই সে আর গুহায় বসে না থেকে তাকে খুঁজতে বাইরে বেরিয়ে আসে। ওদিকে কয়েক ঘন্টা পার হওয়ার পর ওই সৈনিকগুলো অবশেষে ক্লান্ত হয়ে ঘর থেকে চলে যায়। এই মোক্ষম সুযোগে অ্যালিসন উপর থেকে নিচে নেমে আসে এবং অনেকগুলো খাবারের প্যাকেট নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে এসে সে দেখতে পায় অলরেডি সকাল হয়ে গেছে এবং সৈনিকরা মাঠে প্র্যাকটিস করছে। ধরা পড়ার ভয়ে সে আবারও এক কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। এরপর যখনই সৈন্যরা প্র্যাকটিসে ব্যস্ত হয়ে পড়ে ঠিক তখনই সে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বাইরে ঘুরতে থাকা অ্যাঞ্জেলা হঠাৎ দূর থেকে কিছু গুলির শব্দ শুনতে পায়। সে ভাবে অ্যালিসন হয়তো খাবার চুরি করতে গিয়ে সৈন্যদের হাতে ধরা পড়ে গেছে এবং তারা তাকে গুলি করে মেরে ফেলেছে। এই ভেবে সে একটা পাথরে মাথা রেখে অঝরে কাঁদতে শুরু করে। ঠিক তখনই অ্যালিসন খাবারের ব্যাগ হাতে নিয়ে তার সামনে এসে হাজির হয়। অ্যাঞ্জেলা যখন দেখে অ্যালিসন একদম সেফ আছে তখন সে খুশিতে আবারও কান্না করে দেয়, কারণ সে ভেবেছিল যে সৈন্যরা তাকে মেরে ফেলেছে। অ্যাঞ্জেলা চোখ মুছতে মুছতে তাকে অভিমান করে বলে, এরপর থেকে তুমি কখনো আমাকে না বলে কোথাও একা একা যাবে না। অ্যালিসন নানির মুখে এই কান্না আর অভিমান দেখে মনে মনে বেশ খুশি হয়ে যায়। সে বুঝতে পারে তার জন্য হয়তো অ্যাঞ্জেলার মনের ভেতরে একটা জায়গা তৈরি হয়েছে। সে গুহায় ফিরে অ্যাঞ্জেলার মন ভালো করার জন্য জঙ্গল থেকে তুলে আনা একটা সুন্দর বুনো ফুল গিফট করে। অ্যাঞ্জেলা ফুলটা পেয়ে বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। এই রোমান্টিক পরিবেশ দেখে অ্যালিসনের মনে আবারও তার সে পুরনো প্রস্তাব দেওয়ার ইচ্ছাটা চড়া দিয়ে ওঠে। কিন্তু অ্যাঞ্জেলা আসলে তাকে ওই নজরে ভালোবাসে কিনা সেটা সে শিওর ছিল না। তাই সে কথাটা সরাসরি না বলে কায়দা করে ঘুরিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কোনোদিন এই নানার কাজ ছেড়ে দিয়ে সাধারণ মেয়েদের মতো নর্মাল লাইফ কাটাতে পারবে না? কোনো পুরুষের ভালোবাসা ফিল করার কি তোমার একটু ইচ্ছে হয় না? অ্যাঞ্জেলা অ্যালিসনের এই প্রশ্নের উত্তরে বলে, আমি কেবল আমার ঈশ্বরকেই ভালোবাসি আর সারা জীবন ওনার পথেই কাটিয়ে দিতে চাই। নানের মুখে এই উত্তর শুনে অ্যালিসন একেবারে হতাশ হয়ে পড়ে। কিন্তু তখনই অ্যাঞ্জেলা একটু লজ্জা পেয়ে নিচু স্বরে বলে, আসলে একজন মেয়েকে পুরোপুরি নান হতে গেলে তাকে 5 বছরের একটি ট্রায়াল পিরিয়ড দেওয়া হয়। এই 5 বছরের মধ্যে সে চাইলে সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে, কিন্তু একবার কেউ নান হয়ে গেলে পরে যদি কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়ায় তবে ঈশ্বর তাকে কখনোই ক্ষমা করেন না এবং মৃত্যুর পরও তার আত্মা শান্তি পায় না। তবে আমার সেই 5 বছরের মেয়াদের এখনো 1 মাস বাকি আছে। এই কথাটা শোনা মাত্রই অ্যালিসন অনেক খুশি হয়ে যায়, কারণ এর মানে হলো অ্যাঞ্জেলা এখনো সম্পূর্ণ নান হয়ে যায়নি। তার মানে এখনো একটা সুযোগ আছে। ঠিক তখনই তারা গুহার বাইরে হঠাৎ খুব জোরে জোরে গোলাগুলি আর বোমার আওয়াজ শুনতে পায়। কিছুক্ষণ পর যখন সব আওয়াজ একদম শান্ত হয়ে যায় তখন তারা গুহা থেকে বাইরে বেরিয়ে দেখে জার্মান সেনারা তাড়াহুড়ো করে তাদের ক্যাম্প গুটিয়ে ওই দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে। এটা দেখে তারা দুজনে অনেক খুশি হয়ে যায় এবং আনন্দে একে অপরের হাত ধরে গোল হয়ে নাচতে শুরু করে, কারণ যাওয়ার সময় তারা ক্যাম্পের সমস্ত ভালো ভালো খাবার আর জিনিসপত্র ওখানেই ফেলে রেখে গেছে। এটা দেখে তাদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়, কারণ এখন তাদের খাবার দাবার আর সার্ভাইভ করা নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। এই সুযোগটা দেখে অ্যালিসন ভাবে, লোহা যখন গরম আছে তখনই হাতুড়ি মারা দরকার। তার মানে হলো অ্যাঞ্জেলাকে এবার নিজের মনের আসল কথাটা বলা উচিত, কারণ এতদিন ধরে এই দ্বীপে একসাথে থাকার পর অ্যাঞ্জেলার মন হয়তো একটু হলেও গলেছে। তাই সে অ্যাঞ্জেলার মাইন্ড টেস্ট করার জন্য তাকে জিজ্ঞেস করে, এখান থেকে যদি আমরা সেফলি নিজেদের শহরে ফিরে যেতে পারি তবে তুমি সবার আগে কি করবে? অ্যাঞ্জেলা একটু ভেবে বলে, আমি আমার চেনা পরিচিত মানুষদের সাথে দেখা করব আর আমার ঈশ্বরকে আরো বেশি করে ডাকবো। নানের কাছে এমন সাদামাটা উত্তর আশা করেনি অ্যালিসন, তাই সে আবারও ভীষণ হতাশ হয়ে পড়ে। এবার সে নিজেকে আর ধরে রাখতে না পেরে ডিরেক্ট অ্যাঞ্জেলাকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আর এখন তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে একটা সুন্দর ফুল দিয়েছি, তার বদলে আমি তোমার ভেতরের আসল ফুলটা চাই। অ্যালিসনের মুখে এরকম শারীরিক ইঙ্গিতের কথা শুনে অ্যাঞ্জেলা কিছুটা গম্ভীর হয়ে যায়। সে অ্যালিসনকে নিজের হাতের আংটিটা দেখিয়ে বলে, যখন কোনো মেয়ে ঈশ্বরের সামনে নান হওয়ার প্রতিজ্ঞা বা শপথ নেয় তখন তাকে এই সিলভার বা রূপার আংটিটা পরানো হয়, আর 5 বছর পর যখন সে পাকাপাকিভাবে নান হয়ে যায় তখন এটার বদলে গোল্ড বা সোনার আংটি পরিয়ে দেওয়া হয়। তাই আমি তোমার সাথে এই পাপ কাজটা করতে পারবো না। অ্যাঞ্জেলার মুখ থেকে এরকম রিয়াকশন শোনার পর অ্যালিসন মারাত্মক মন খারাপ করে এবং একলা সমুদ্রের তীরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
এটা দেখে অ্যাঞ্জেলার নিজের মনের ভেতরে খুব খারাপ লাগছিল। রাত বাড়লে অ্যালিসন যখন রেগে মেগে সৈন্যদের সে খাবার রাখার স্টোরেজে যায়, তখন সে এক কোণায় একটা কাচের বোতল পড়ে থাকতে দেখে। বোতলটা খুলে সে দেখতে পায় ওটাতে ড্রিঙ্কস রয়েছে। অ্যালিসন খুশি হয়ে ওখান থেকে ড্রিঙ্কস করতে শুরু করে এবং অ্যাঞ্জেলাকেও বলে একটু ট্রাই করতে, কিন্তু অ্যাঞ্জেলা তাকে পরিষ্কার না করে দেয় এবং অ্যালিসনকে ওই নোংরা মদ খেতে বারণ করে। কিন্তু নেশার ছকে আর রাগের মাথায় অ্যালিসন তার কোনো কথাই শোনে না। সে জেদ করে পুরো বোতলের মদ একাই শেষ করে ফেলে। এর ফলে সে একেবারে মাতাল আর চরম নেশাগ্রস্ত হয়ে পড়ে। মদ পেটে পড়তে সে অ্যাঞ্জেলার সাথে খুব বাজে ব্যবহার করতে শুরু করে এবং তাকে জাতা ভাষায় খারাপ খারাপ গালিগালাজ করে। এমনকি সে নেশার ঘোরে অ্যাঞ্জেলার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। অ্যালিসনের এরকম পশুর মতো আচরণ দেখে অ্যাঞ্জেলার খুব খারাপ লাগে এবং কান্নাকাটি করতে করতে সেখান থেকে এক ছুটে বাইরে পালিয়ে যায়। তখন বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। অ্যাঞ্জেলা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সেই দুর্যোগ আর বৃষ্টির মধ্যে সে বাইরে জঙ্গলের পুরো রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকালে অ্যালিসনের যখন নেশা কেটে যায়, তখন সে বুঝতে পারে রাগের মাথায় আর মদের ঘোরে সে কত বড় ভুল করে ফেলেছে। নিজের পাপ বোধ থেকে সে সাথে সাথেই অ্যাঞ্জেলাকে খুঁজতে জঙ্গল জুড়ে হন্যে হয়ে বের হয়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে দেখতে পায় জঙ্গলের একদম ভেতরের দিকে অ্যাঞ্জেলা অচেতন বা অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। অ্যালিসন তাকে কোলে নিয়ে আবার সে ক্যাম্পে ফিরে আসে। সে লক্ষ্য করে অ্যাঞ্জেলার শরীর প্রচণ্ড জ্বরে কাঁপছে। সারা রাত ওই হাড় কাঁপানো ঠান্ডা বৃষ্টির ভেজার কারণেই তার শরীরে হাইপোথার্মিয়া হয়ে গিয়েছিল। তাই অ্যালিসন আর দেরি না করে দ্রুত নিজের শুকনো জামা খুলে অ্যাঞ্জেলার গায়ে ভালো করে জড়িয়ে দেয়। কিন্তু অ্যাঞ্জেলার নিজের পরা সব কাপড় তখনও পুরো ভিজে ছিল, আর এই পোশাক চেঞ্জ না করলে তার জীবন বাঁচানো অসম্ভব। অ্যালিসন যখনই তার জামা কাপড় বদলাতে যাবে, ঠিক সেই মুহূর্তে জার্মান সেনারা আবার দলবল নিয়ে ওই দ্বীপে ফিরে আসে। অ্যালিসন তখন অত্যন্ত সাবধানে সেনাদের নজর বাঁচিয়ে তাদের হেডকোয়ার্টারে ঢুকে পড়ে এবং সেখান থেকে অ্যাঞ্জেলার জন্য কিছু জামা কাপড় নিয়ে নেয়। কিন্তু সেখান থেকে বের হওয়ার সময় একজন জার্মান সৈন্য তাকে দেখে ফেলে এবং তার উপরে আচমকা আক্রমণ করে। কিন্তু অ্যালিসন যেহেতু একজন ট্রেনিংপ্রাপ্ত নৌসেনা ছিল, তাই সে আসলে অনেক শক্তিশালী ছিল। সে লড়াই করে ওই সৈন্যকে খতম করে তার লাশ সমুদ্রে ফেলে দেয়। এরপর সে শুকনো কাপড় নিয়ে গুহার ভেতরে ফিরে আসে। অ্যাঞ্জেলা তখনও পুরোপুরি অজ্ঞান হয়ে পড়েছিল। তাই অ্যালিসন ওই অবস্থাতে কোনো রকম খারাপ উদ্দেশ্য ছাড়াই অ্যাঞ্জেলার প্রাণ বাঁচানোর জন্য ভেজা কাপড়গুলো বদলাতে শুরু করে এবং তাকে শুকনো কাপড় পরিয়ে দেয়। কিছু সময় পর যখন অ্যাঞ্জেলার জ্ঞান ফেরে, তখন সে নিজের গায়ে অন্য কাপড় দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। সে ঠিক সামনে অ্যালিসনকে দেখতে পায়। অ্যালিসন তখন তাকে শান্ত করে বলে, তোমার কন্ডিশন খুব খারাপ হয়ে গিয়েছিল, ঠান্ডায় জমে যাচ্ছিলে, তাই বাধ্য হয়ে তোমার লাইফ সেভ করার জন্য আমাকেই তোমার ভেজা কাপড়গুলো চেঞ্জ করতে হয়েছে। অন্যদিকে সমুদ্রের পাড়ে টহল দেওয়ার সময় জার্মান সেনারা তাদের নিখোঁজ সৈন্যের মৃতদেহ ভেসে উঠতে দেখতে পায়। নিজেদের একজন মেম্বারের এরকম করুণ অবস্থা দেখে সেখানকার জার্মান কমান্ডোরা রেগে একেবারে পাগল হয়ে যায়। সে সব সৈনিকদের করার নির্দেশ দেয় যে এই পুরো দ্বীপটাকে ব্লাস্ট করে একেবারে মাটিতে মিশিয়ে দাও। কমান্ডারের নির্দেশ পাওয়া মাত্রই সেনারা সম্পূর্ণ আইল্যান্ড জুড়ে জায়গায় জায়গায় বোমা ফিট করতে শুরু করে এবং একের পর এক বিস্ফোরণ ঘটায়। বোমার সে বিকট আওয়াজ শুনতে পেয়ে অ্যালিসন আর অ্যাঞ্জেলা প্রচণ্ড ভয় পেয়ে যায়। অ্যাঞ্জেলা তখন চোখ বন্ধ করে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে। তাদের ভাগ্য সত্যি খুব ভালো ছিল, কারণ জার্মান সৈন্যরা ওই আইল্যান্ডের প্রায় সব জায়গায় বোমা মারলেও তাদের এই গোপন ঘাঁটির খোঁজ তারা কোনোভাবেই পায়নি। বাইরে বোমার তাণ্ডব দেখে অ্যালিসন অ্যাঞ্জেলাকে বলে, এখানে এভাবে থাকলে আমরা দুজনেই মারা যাব, তার চেয়ে বরং আমি নিজে গিয়ে সৈন্যদের কাছে স্যারেন্ডার করি, তাহলে হয়তো ওরা তোমাকে সাধারণ নান ভেবে রেহাই দেবে। অ্যাঞ্জেলা তার এই কথা শুনে বলে, না অ্যালিসন, তোমার কোনো ক্ষতি হলে আমি সেটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। ঠিক এমন সময় গুহার বাইরে থেকে চেঁচিয়ে বলতে থাকে, ভেতরে যদি কেউ লুকিয়ে থাকো তবে এখনই হাত তুলে বাইরে বেরিয়ে এসো, নয়তো আমরা এই জায়গাটাকে ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেব। এই আওয়াজ শুনে তারা বুঝতে পারে যে তারা শেষমেশ সৈন্যদের হাতে ধরা পড়ে গেছে। অ্যালিসন এবার পুরোপুরি হার মেনে নেয়, কিন্তু অ্যাঞ্জেলা তখনও আশা না হারিয়ে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে। ঠিক তখনই তারা হঠাৎ করে মাথার উপর অনেকগুলো যুদ্ধবিমানের গর্জন শুনতে পায়। বাইরে আসতেই তারা দেখতে পায় সেগুলো আসলে আমেরিকান বিমান বাহিনীর প্লেন ছিল। মিত্র বাহিনীর এই ব্যাকআপ দেখে তারা দুজনে খুব খুশি হয়ে যায়। আমেরিকান সৈন্যরা দ্বীপে নেমে এসে শত্রু সেনাদের সাথে তুমুল যুদ্ধ করতে শুরু করে এবং চোখের পলকে সবাইকে খতম করে দেয়। কিন্তু অ্যালিসন বুঝতে পারে তাদের বিপদ এখনো পুরোপুরি কেটে যায়নি, কারণ পালিয়ে যাওয়ার আগে জার্মান সেনারা দ্বীপের চারপাশে অনেকগুলো টাইম বোম সেট করে রেখেছিল। তাই অ্যালিসন নিজের জীবনের তোয়াক্কা না করেই একাই সেগুলো ডিফিউজ করতে শুরু করে দেয়। এগুলো করতে গিয়ে বোমার স্প্লিটারে তার শরীরে অনেকগুলো গভীর চোট লাগে এবং সে রক্তাক্ত হয়ে পড়ে। অ্যালিসনের এই জখম অবস্থা দেখে অ্যাঞ্জেলার ভীষণ খারাপ লাগছিল। অ্যালিসন এই ইমোশনাল সুযোগটাকে কাজে লাগিয়ে আবারও অ্যাঞ্জেলার চোখের দিকে তাকে তার মনের ভেতরে আসল কথাটা খুলে বলে,
সে বেশ দুর্বল গলায় বলে, অ্যাঞ্জেলা, এটাই হয়তো তোমার সাথে কাটানো আমার লাইফের শেষ মুহূর্ত। কারণ এরপর আমাদের জীবনে কি হবে, আমরা কোথায় যাব আর কিভাবে সার্ভাইভ করব, আমরা কেউ কিছুই জানি না। অ্যাঞ্জেলা তখন অ্যালিসনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে পরম যত্নে বুঝিয়ে বলে, এরপর যদি তোমার সাথে আমার আর কখনো দেখা নাও হয়, তবুও তুমি আমার মনের সবচেয়ে কাছে থাকবে। তুমি এখন আমার বেঁচে থাকার একমাত্র কারণ। আমি তোমাকে নিজের জীবনের সবচেয়ে স্পেশাল আর কাছের বন্ধুর স্থান দিয়েছি। অ্যাঞ্জেলার মুখ থেকে এই গভীর ভালোবাসার কথা শুনে অ্যালিসন কিছুটা শান্ত হয় এবং দুজনই এক অদ্ভুত নীরবতা একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় সমুদ্রের বুক চিরে একটা আমেরিকান যুদ্ধজাহাজে করে অনেকগুলো সৈন্য এদিকেই আসছে। আমেরিকান সৈন্যরা অ্যালিসন আর অ্যাঞ্জেলাকে অখ্যাত অবস্থায় দেখতে পায় এবং সেখান থেকে সুরক্ষিতভাবে রেস্কিউ করে নিয়ে আসে। এরই সাথে এই অসাধারণ রোমাঞ্চকর গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।